কি অবস্থা তোমাদের সবার? সবাইকে রমজানের শুভেচ্ছা। কথা শোনা যাচ্ছে? ওকে, আমরা আজকে রক্ত সঞ্চালন করব। শফিউল্লাহ বলতেছে সব প্রবলেম খালি বায়োলজিতেই হয়, এক্সামও দিতে পারি না, প্রবলেম হয় খালি। কি প্রবলেম হয়? কি প্রবলেম হয় বলো? কি প্রবলেম বায়োলজিতে? কি সব? ওকে, তাহলে আমরা আজকে রক্তরস থেকে পড়া শুরু করব। লাইটটা বেশি হয়ে গেছে। রক্তরস বা প্লাজমা, রক্তরস বা প্লাজমা। ক্লাস টাইম কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, রোজার মাসে তোমাদের ক্লাসের ডেট আগেরটাই থাকবে, রবি মঙ্গল বৃহস্পতি, কিন্তু ক্লাস টাইম হবে বিকাল 3টায়, আর শুক্রবার হচ্ছে রাত 10টায়। ঠিক আছে? ওকে, তো আসো রক্তরস। রক্তকণিকা, রক্তকণিকার একটা অংশ হচ্ছে রক্তরস। রক্তকণিকার একটা রক্তের একটা অংশ হচ্ছে রক্তরস। রক্তরস হচ্ছে 55%, রক্তকণিকা হচ্ছে 45%। রক্তরস 55%, রক্তকণিকা 45%। ঠিক আছে? আচ্ছা, তো রক্তরস, রক্তরসের মধ্যে আমরা আনবো হচ্ছে কঠিন বস্তু, কঠিন বস্তু 8 থেকে 10%, কঠিন বস্তু 8 থেকে 10%, এবং পানি, পানি 90 থেকে 92%, পানি 90 থেকে 92%। ঠিক আছে? কঠিন বস্তু 8 থেকে 10%, পানি 90 থেকে 92%। এই হচ্ছে অবস্থা প্রাথমিকভাবে। এখন দেখো, পানি নিয়ে কি আলাদাভাবে কোনো কথা বলার প্রয়োজন আছে? পানি নিয়ে আলাদাভাবে কোনো কথা বলার প্রয়োজন নাই, কারণ পানি তো পানি, পানি তো সাধারণ জিনিস, স্বাভাবিক জিনিস। এই জন্যে পানি নিয়ে আলাদাভাবে তেমন কিছু করার প্রয়োজন নাই। ঠিক আছে? পানি খুবই নর্মাল, পানি খুবই ওকে। কিন্তু এই যে কঠিন বস্তু যেটা আছে, কঠিন বস্তু অনেক রকমের এখানে থাকবে। বেশ কয়েক টাইপের কঠিন বস্তু এখানে বা কঠিন পদার্থ থাকবে, যেটা 8 থেকে 10% জায়গা দখল করে রাখছে। তো আমরা যে কোনো কঠিন বস্তুকে, যে কোনো কঠিন বস্তুকে দুটো অংশে ভাগ করতে পারি। যে কোনো কঠিন বস্তু, হয় সে জৈব অথবা সে অজৈব, জৈব অথবা সে অজৈব, এই দুটো অংশে ভাগ করতে পারি আমরা। ঠিক আছে? জৈব এবং অজৈব। তাহলে আমরা কঠিন বস্তুগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা প্রথমে হচ্ছে অজৈব নামটা লিখলাম, অজৈব বস্তু। কঠিন বস্তুর মধ্যে একটা অংশ হচ্ছে কি? অজৈব বস্তু, অজৈব বস্তু। এটা কার অংশ? কঠিন, কঠিন পদার্থের অংশ। তাহলে আমরা কঠিন পদার্থের মধ্যে এখানে তীর চিহ্ন দিই, অজৈব বস্তু। এবং কঠিনের সাথে আর কি আছে? জৈব বস্তু আছে। আর কি আছে? জৈব বস্তু আছে। অজৈব বস্তু আর জৈব বস্তু। জৈব বস্তু। এখন তোমরা বলো, প্রকৃতিতে, প্রকৃতিতে কোন যৌগ বেশি? প্রকৃতিতে কোন যৌগ বেশি? এই কার মাইক্রোফোন অন করা?
দেখো বাবা, রোজার মাস, ক্লাস করতেও কষ্ট হয়, পড়াইতেও কষ্ট হয়, দুটোই কষ্টের কাজ। তো এই জন্য একটু কি করতে হবে, একটু সবাইকে শান্ত থাকতে হবে, সবাইকে ভদ্র থাকতে হবে, উল্টাপাল্টা কাজ করা যাবে না, যাতে অতিরিক্ত কথা বলতে না হয়। ঠিক আছে, রমজান। আর আমরা জানি রোজার প্রথম দিকে রোজাগুলো একটু কষ্ট হয়, একটু একটু সময় লাগে, রাইট? ঠিক আছে, অ্যাডজাস্ট করতে। এবার কয়েকদিন চলে গেলে আস্তে 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 ঠিক হয়ে যায়। দেখো, জৈব বস্তু আর অজৈব বস্তু। তো আমরা জানি প্রকৃতিতে কোন যৌগ বেশি, বলো? প্রকৃতিতে কোন যৌগ বেশি থাকে আমরা জানি প্রকৃতিতে জৈব বস্তু বেশি পরিমাণে থাকে। কোন বস্তু বেশি পরিমাণে থাকে? জৈব উপাদান বেশি পরিমাণে থাকে। তাহলে এই যে 8 থেকে 10% যে কঠিন বস্তু, 8 থেকে 10% যে কঠিন বস্তু, এর মধ্যে 7 থেকে 9% হচ্ছে জৈব বস্তু। 7 থেকে 9% কি? জৈব বস্তু। ওকে, 7 থেকে 9% জৈব বস্তু। আর অজৈব উপাদান থাকবে বাকিটুকু 0.9%। বাকিটুকু থাকবে কি? 0.9%। রাইট? বেসিক কমন সেন্স, জৈব আর অজৈব। এখন অজৈবগুলো খুবই সহজ। অজৈব যে লবণগুলো আছে, আচ্ছা আমরা তো এই কথাটা আগেও পড়ে আসছি কোন চ্যাপ্টারে? পরিপাক অধ্যায়ে, যে লালা, তারপরে পৌষ্টিক রস, এই জিনিসগুলোর মধ্যে কোন জিনিস, মানে কোন উপাদানটা বেশি ছিল? জৈব উপাদান বেশি ছিল, অজৈব উপাদান কম ছিল। এগুলো তোমরা আগে থেকে দেখে আসছে। একদিন প্রশ্ন করছো নাহিদ, তৃতীয় অধ্যায় পরিপাক কি শেষ? জি ভাইয়া, তৃতীয় অধ্যায় পরিপাক অনেক আগে শেষ আমাদের। তৃতীয় অধ্যায় পরিপাক অনেক আগে আমাদের শেষ। ঠিক আছে, তাহলে অজৈব বস্তু কম থাকবে, জৈব বস্তু বেশি পরিমাণ থাকবে, এটা একটা বেসিক কমন সেন্স, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এখন আমরা অজৈব বস্তু কি কি থাকতে পারে সেগুলো জানি। আমরা যখন পরিপাক অধ্যায়ে পড়ে আসছি, পরিপাক অধ্যায়ে গিয়ে আমাদের খেয়াল আছে অজৈব বস্তুর মধ্যে কারা কারা ছিল? কারা কারা ছিল অজৈব বস্তুর মধ্যে? যত খনিজ লবণ ছিল সব অজৈব বস্তুর মধ্যে ছিল, খনিজ লবণ টাইপের। তাহলে অজৈব বস্তুর মধ্যে আমরা কি দিব? প্রথমে আমরা যে খাবার লবণটাকে খাই সেটা দিয়ে শুরু করি আমরা। সোডিয়াম ক্লোরাইড, বা খাবার লবণ, এটা দিয়ে শুরু করি। আচ্ছা, একজন প্রশ্ন করছো, ভাই লাস্ট ক্লাসে বলছে জানলাম 8% দেহের ওজন রক্ত শরীরে আছে, যাদের ওজন তাদেরকে দেহের রক্তের ওজন পরিমাণ হবে, অনেকে তো আবার ডায়েট করে। দেখো ভাইয়া, দেহের ভরের 8% এটাকে একটা করা হয়েছে, বাট এইটাই যে একদম সত্য বা এটাই যে একদম অকাট্য এরকম কিন্তু ব্যাপারটা না। ঠিক আছে, এটাই যে একদম পুরোপুরি হবে এমন না, বাট 8%কে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি। 8%কে কি ধরি আমরা? স্ট্যান্ডার্ড হিসেবে ধরি। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবা, খনিজ লবণের কথায় যেহেতু আসলাম, অজৈব বস্তুর ক্ষেত্রে খনিজ লবণের কথা যেহেতু আসলাম, অজৈব বস্তু, যত টাইপের অজৈব উপাদান আছে, রক্তের মধ্যে, সেগুলোকে বেশি পরিমাণে পাওয়া যাবে। সারা দেহে যত খনিজ লবণ আছে বেশিরভাগই আমরা কোথায় পাবো? রক্তের মধ্যে পাবো। তাহলে আমরা বলতে পারি পটাশিয়াম, এটা আমরা রক্তে পাবো। তারপরে ম্যাগনেসিয়াম, এটা আমরা রক্তে পাবো। তারপরে সালফার, যত রকমের ম্যাক্সিমাম এখানে পেয়ে যাব। সালফার, ফসফরাস, এগুলোকে আমরা কোথায় পাবো? এগুলোকে আমরা রক্তের মধ্যে ইজিলি পাবো। তারপর কি? আয়রন খুবই গুরুত্বপূর্ণ। রক্তের মধ্যে আয়রন পাবোই, কেন বলতো? রক্তের মধ্যে আয়রন উপস্থিত রক্তের মধ্যে থাকাটা কেন গুরুত্বপূর্ণ বলতো? আয়রন কোন জিনিসটা এমন আছে যেটার মধ্যে আমরা আয়রন দরকার, যে তৈরি করতে গেলে আমরা আয়রন লাগে? কোন জিনিসটা আছে যেটার মধ্যে আমার আয়রন খুবই প্রয়োজন? বলো। আয়রন প্রয়োজন হিমোগ্লোবিন, এই তো, ভেরি গুড, হিমোগ্লোবিন। ঠিক আছে, এখানে আমাদের আয়রন লাগবে।
কিসে লাগবে আয়রন আমাদের? আর কি কি লাগবে আমাদের? আয়োডিন লাগবে। কিসে লাগবে? আয়োডিন লাগবে। আয়োডিন লাগার পরে আয়োডিন, তারপরে আমরা কি দিতে পারি? আমরা তামা বা কপার দিতে পারি, কপার। যেগুলো মোটামুটি সবগুলাই এগুলা আয়ন আকারে, খনিজ লবণ আকারে এগুলো রক্তের মধ্যে থাকবে, এবং এগুলা কি বস্তু? অজৈব বস্তু। এগুলো কি? অজৈব বস্তু আকারে রক্তে থাকবে। এটা খুবই সহজ ছিল ব্যাপারগুলো, এটা তেমন কঠিন কিছু না। রক্তে লোহিত রক্ত হিমোগ্লোবিন, আয়রন পাওয়া যায়। তাহলে একটা অংশ আমরা শেষ করলাম। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা সব থেকে বেশি এমসিকিউ যে জায়গা থেকে আসে, সেটা হচ্ছে জৈব বস্তু, যেখান থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে। তো জৈব বস্তুটাকে আমরা 4টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি আমরা জৈব বস্তুগুলোকে? 4টা ভাগে ভাগ করি। কি কি 4টা ভাগ? প্রথমে আছে হচ্ছে রক্তরসের প্রোটিন বা প্লাজমা প্রোটিন। 4টা, আবার কোনো কোনো বইয়ে 3টা দিছে। আচ্ছা, আমরা কমায় 3টাই আনি, 3টার মধ্যে আনি। প্রথমে আমরা আনবো হচ্ছে প্লাজমা প্রোটিন। প্রথমে আমরা আনবো কি? প্লাজমা প্রোটিন, রক্তরসের প্রোটিন প্রথমে আনবো। ওকে, প্লাজমা প্রোটিন। তারপরে আসবে কি? তারপরে আসবে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য। নাইট্রোজেন ঘটিত বর্জ্য, রাইট? এবং তারপরে কি? তারপরে আছে অন্যান্য বস্তু। তারপর আছে কি? অন্যান্য বস্তু। সকল খনিজ লবণ, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে খনিজ লবণ তৈরি করতে গেলে অজৈব উপাদানই লাগে। মানে খনিজ লবণ তুমি তৈরি করতে যাবা, খনিজ মাটির নিচে পাওয়া যায় বলে খনিজ বলতেছে। তো খনিজ লবণ মানেই ধরে নিবা এটা হচ্ছে অজৈব। ওকে, আরেকটা টেকনিক তোমাদের বলে দিই। আমাদের খাদ্যের যত উপাদান আছে, খাদ্যের উপাদান কয়টা বলো? খাদ্যের উপাদান কয়টা? খাদ্যের উপাদান 6টা। তো খাদ্যের যত উপাদান আছে সবগুলাকে তুমি রক্তের রসের মধ্যে পাবা। খাদ্যের যতগুলো উপাদান আছে সবগুলাকে তুমি কোথায় পাবা? সবগুলাকে তুমি রক্ত রসের মধ্যে পাবা। ঠিক আছে? তাহলে সেটা আমরা করি অন্য অন্য বস্তুর মধ্যে, যদি আমরা শুরু করি। তাহলে আমরা অলরেডি খনিজ লবণ লিখে ফেলছি, তাহলে খনিজ লবণ বাদ দিলাম। তো খাদ্যের মধ্যে আমরা গ্লুকোজ পাই, মানে শর্করা পাই। তাহলে অন্যান্য বস্তুর মধ্যে শর্করা আমরা পাবো। আমরা প্রোটিন কিন্তু অলরেডি লিখে দিচ্ছি, প্লাজমা প্রোটিন। প্রোটিন কিন্তু খাবারের একটা উপাদান, প্লাজমা প্রোটিন অলরেডি আমরা লিখে দিচ্ছি। বা তারপরে এখানে আমরা আলাদাভাবে অ্যামাইনো অ্যাসিডটাকে লিখে দিই। কারণ বলো তো প্রোটিন কি দিয়ে তৈরি? বলো তো প্রোটিন কি দিয়ে তৈরি? বলো, প্রোটিন কি দিয়ে তৈরি? প্রোটিন কি দিয়ে বলি? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তারপরে ফ্যাট, ফ্যাট লিখে দাও। ফ্যাট, খাবারের একটা উপাদান হচ্ছে ফ্যাট। ফ্যাটও রক্তের মাধ্যমে পরিবাহিত হবে। রক্তের মাধ্যমে হবে, লসিকার মাধ্যমে হবে, রক্তরসের মাধ্যমেও হয়। তারপর ধরো ভিটামিন। ভিটামিনও খাদ্যের একটা উপাদান। তাহলে ভিটামিনও রক্তের মাধ্যমে পরিবাহিত হবে, রক্ত রসের মাধ্যমে পরিবাহিত হবে, অন্য বস্তুর মধ্যে যাবে। খনিজ লবণ অলরেডি আমরা লিখে ফেলছি, আলাদাভাবে লেখার দরকার নেই। পানি অলরেডি আমরা লিখে রাখছি রক্ত রসের উপাদানের মধ্যে, তাহলে পানিও আলাদাভাবে লেখার দরকার নেই। আর কি আছে? আচ্ছা বলো তো ভাইয়া, কোন জিনিসটা, যেমন আমরা 2 রকমের গ্রন্থি পাই, অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি। আবার কয় রকমের গ্রন্থি পাই? 2 রকমের গ্রন্থি পাই, অন্তঃক্ষরা গ্রন্থি পাই আর বহিঃক্ষরা গ্রন্থি পাই। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি খাওয়ানো হয়? হরমোন। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি খাওয়ানো হয়? এনজাইম, রাইট? তো এনজাইম ক্ষরণ করার জন্য, এনজাইম পরিবহন করার জন্য নালী আছে। এনজাইম পরিবহন করার জন্য কি আছে? নালী আছে। আর হরমোন পরিবহন করার জন্য কোনো নালী নেই। হরমোন কি হয়? হরমোন নিজে নিজে পরিবাহিত হয়। হরমোন কি হয়? নিজে নিজে পরিবাহিত হয়। অর্থাৎ নিজে পরিবাহিত হইতে গেলে তার কি লাগবে বলো? সে যদি নিজে পরিবাহিত হইতে চায় তাহলে তার কি লাগবে? রক্ত রস লাগবে। নিজে পরিবহন হতে গেলে কি লাগবে? নিজে পরিবহন হতে গেলে তার রক্ত রস লাগবে। ওকে,
এইটাই সেই রক্তরস যেখান থেকে হরমোন পরিবাহিত হবে। তাহলে আমি লিখে দিই আমরা হরমোন। হরমোন পরিহিত হইতে গেলে রক্ত লাগে, হরমোন পরিবহন হইতে গেলে কি লাগে? রক্ত লাগে। তো রক্তটা কি? রক্ত রস, প্লাজমা। পাশাপাশি কিছু এনজাইমও হয়, কিছু পরিমাণে এনজাইমও করে। যখন এনজাইম নালীর মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ প্রবাহিত হওয়ার পরেও চাহিদা বেশি থাকে, তখন এনজাইমও অনেক সময় কি হয়? এখান থেকে পরিবাহিত হয়। আচ্ছা, আমরা রঞ্জক পদার্থের কথা পড়ছিলাম, মনে আছে? পরিপাক অধ্যায়ে আমাদের একটা কথা মনে রাখো, মনে করার চেষ্টা করো। বিলিরুবিন, বিলিভার্ডিন নামক রঞ্জকের কথা বলছিলাম আমরা, মনে কি আছে? বিলিরুবিন এবং বিলিভার্ডিন, যেখানে বিলিভার্ডিনের রং ছিল সবুজ এবং বিলিরুবিনের রং ছিল হলুদ। বিলিভার্ডিনের রং ছিল সবুজ, বিলিরুবিনের রং ছিল হলুদ। তো এইগুলোও তো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে সারা দেহে যাবে। যেমন তো জন্ডিস হয়, যখন সারা শরীর হলুদ হয়ে যায়। তো সারা শরীর হলুদ হয় কেন? বিলিরুবিন বেড়ে যায়। সারা শরীরে যাচ্ছে, অবশ্যই রক্ত, রক্ত ছাড়া তো আর কেউ নাই তাকে সারা শরীরে নেওয়ার মতো। তো রক্তের কে করবে? রক্তের রসই করবে। তাহলে রঞ্জক উপাদান, তো লিখতে পারি আমরা রঞ্জক উপাদান। তো যত রকমের রঞ্জক উপাদান আছে তার মধ্যে বেশিরভাগগুলাকেই তুমি কোথায় পাবা? রক্তরসের মধ্যে পাবা, যেমন বিলিরুবিন এবং বিলিভার্ডিন। তাহলে এইগুলা রক্তের রসের অন্যান্য উপাদান, এগুলো রক্তরসের অন্যান্য উপাদান। এগুলো প্রোটিন, নন প্রোটিন, ওইগুলোর মধ্যে হিসাবে না ফেলে আমরা আলাদাভাবে ফালাই দিচ্ছি এটাকে। আচ্ছা, এগুলো আসলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন বর্জ্য পদার্থ গুরুত্বপূর্ণ জিনিস। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কখন তৈরি হয়? আমাদের দেহে বিপাকের ফলে, আমাদের দেহে বিপাকের ফলে বহুত রকমের বর্জ্য পদার্থ তৈরি হয়। যেমন ধরো শ্বসন বিক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, এখানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আমরা। এটাও একটা বর্জ্য পদার্থ হিসেবে কিন্তু কাজ করতেছে এখানে। তেমনি তোমার দেহের মধ্যেও বা আমার দেহের মধ্যেও বিভিন্নভাবে ময়লা তৈরি হচ্ছে। যেমন যকৃতে একটা ময়লা তৈরি হয়েছিল, যেটাকে আমরা সবাই ভাবে কিডনিতে তৈরি হয়, বাট ওটা আসলে যকৃতে তৈরি হয়েছিল। কেউ কি বুঝতেছো কোন ময়লাটার কথা আমি বলতেছি? এনি আইডিয়া কোন ময়লাটার কথা বলতেছি আমি? রক্ত, ইয়েস, ইউরিয়া, ইউরিয়ার কথা বলতেছি। পিত্ত না, পিত্ত না, পিত্ত তো ময়লা না, পিত্ত তো রস। পিত্ত কেন বললাম ভাইয়া? এমডি জয় হাসান বলছে পিত্ত, পিত্ত না তো, এটা পিত্ত না, ইউরিয়া। এটা কি? ইউরিয়া, ইউরিয়া। তো ইউরিয়া তৈরি হয়েছে যকৃতে। তো যকৃতে ইউরিয়া তৈরি হওয়ার পর এটাকে তো ছড়াই দেওয়া লাগবে, ছড়াই দেওয়া লাগবে না, সরি ভুল বললাম, কিডনি বন্ধু নিতে হবে পরিষ্কার করার জন্য। যকৃতে তৈরি হওয়ার পরে সেটাকে তো কিডনি বন্ধু নিতে হবে পরিষ্কার করার জন্য। তাহলে সেই কাজটা কি করবে? সেই কাজটা রক্তরস করবে। তাহলে নাইট্রোজেন গঠিত বর্জ্য হচ্ছে ইউরিয়া। নাইট্রোজেন গঠিত বর্জ্য কি? ইউরিয়া। আচ্ছা, মানব দেহে কি ইউরিয়া নামক একমাত্র নাইট্রোজেন গঠিত বর্জ্য? আর কি কোনো নাইট্রোজেন গঠিত বর্জ্য নাই? অবশ্যই আছে। তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারটা যদিও নাই, তোমাদের শর্ট সিলেবাসে বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টার যদিও নাই, তারপর যদি আমি বলি ইয়ে আছে, এটা হচ্ছে ইউরিক অ্যাসিড। আর একটা বর্জ্য আছে যার বর্জ্যের নাম হচ্ছে ইউরিক অ্যাসিড। বর্জ্যটার নাম কি? ইউরিক অ্যাসিড। ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তারপরে কিছু কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে কি? ক্রিয়েটিনিন। তারপরে কি? ক্রিয়েটিনিন। খুবই গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিনিন টেস্ট দিয়েই কি জানা যায় বলো তো? বলো। ক্রিয়েটিনিন টেস্ট দিয়েই কিন্তু কিডনির কন্ডিশন কি সেটা বোঝা যায়, রক্তের মধ্যে ক্রিয়েটিনের মাত্রা দেখে। রক্তের মধ্যে ইউরিয়াটাকে সঠিকভাবে যাচিত করা যায় না, কিন্তু ক্রিয়েটিন ময়লা, এগুলো সবই রক্তের ময়লা। রক্তের মধ্যে ক্রিয়েটিনের মাত্রা যদি বেড়ে যায়, ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে আমাদের পেশি প্রোটিন ভাঙনের ফলে, ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে আমাদের শরীরের মধ্যে অনেক। ক্রিয়েটিনিন কেমনে তৈরি, এগুলো আমরা মানে বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারে যখন মেডিকেলের জন্য আমরা পড়বো তখন আমরা জানবো। তাহলে ক্রিয়েটিনিন একটা বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, এটা যদি রক্তের মধ্যে বেশি থাকে, রক্ত ঠিক মতো পরিষ্কার হচ্ছে না। রক্ত ঠিক মতো কখন পরিষ্কার হবে না? যখন কিডনি ঠিক মতো কাজ করবে না। কিডনি যখন ঠিক মতো কাজ করে না,
তখনই রক্তের মধ্যে ময়লা থেকে যায় এবং সেই ময়লাটা হচ্ছে ক্রিয়েটিনিন, সেটা এবং রক্ত টেস্ট করলে বেড়ে যায়, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। ক্রিয়েটিনিন হচ্ছে একটা বর্জ্য পদার্থ, ক্রিয়েটিনিন একটা বর্জ্য পদার্থ, ঠিক আছে। পেশি প্রোটিন ভাঙনের ফলে, পেশির প্রোটিন ভেঙে যাওয়ার ফলে এটা তৈরি হয়। আচ্ছা, তারপরে অ্যামোনিয়া, এটা একটা বর্জ্য পদার্থ, অ্যামোনিয়াও একটা বর্জ্য পদার্থ, অ্যামোনিয়াও কি একটা বর্জ্য পদার্থ। আর একটা বর্জ্য পদার্থ নাম লিখে রাখো, বর্জ্য পদার্থ নাম লিখে রাখো, সেটা হচ্ছে জ্যানথিন। আর একটা বর্জ্য পদার্থ যেটার নাম কি জ্যানথিন। তাহলে এই যে বর্জ্য পদার্থগুলা, এগুলো রক্তরসের থাকে। কেন থাকে রক্তরসের মধ্যে? কেন থাকে রক্তরসের মধ্যে? আবার বলছে জ্যানথিন। কেন বাবা? জ্যানথিন একটা বর্জ্য পদার্থ। এগুলো তো বেসিক কমন সেন্স, এগুলো তো বোঝা লাগবে রে ভাই। তোমাকে পরীক্ষায় আসবে না যে জ্যানথিন কিভাবে তৈরি হয়, তোমার পরীক্ষা জানতে হবে জ্যানথিন কি। তোমার এইচএসসি পর্যন্ত জ্যানথিন একটা বর্জ্য পদার্থ এইটুকু জানলেই চলবে। প্রত্যেকটারই মিনিং আছে, প্রত্যেকটারই মিনিং আছে। কোনটা কিভাবে তৈরি হয় বলতে পারি। ইউরিয়া কেমনে তৈরি হয়? ইউরিয়া আমাদের যকৃতের ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় তৈরি হয়, এটা আমরা পরিপাক অধ্যায়ে দেখছি। ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? পিউরিন বেস ভাঙনের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয়। ক্রিয়েটিনিন কিভাবে তৈরি হয় আমাদের দেহে? পেশি প্রোটিন ভেঙে যাওয়ার ফলে ক্রিয়েটিনিন তৈরি হয়। পেশির যে প্রোটিনগুলো এগুলো ভেঙে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো অ্যামোনিয়া এইভাবে অনেকভাবে তৈরি হয়। অ্যামোনিয়া, জ্যানথিন, এগুলো বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে আমাদের দেহের মধ্যে। তো রক্তর স্যাম্পল নিলে রক্ত রসের মধ্যে এই জিনিসগুলোকে সেপারেট করা যায়, এই জিনিসগুলোকে উপলব্ধ করা যায়, এই জিনিসগুলোকে পাওয়া যায়। তাহলে এটা মানে কি? মানে হচ্ছে রক্ত রসের মধ্যে কিডনি থেকে বহিরাগত হওয়ার জন্য, দেহ থেকে বের হওয়ার জন্য সে হয়তো বা কিডনির দিকেই যাচ্ছিল, তো সেটা রক্তের মধ্যে আমি পাইছি। আর স্বাভাবিক একটা মাত্রা রক্তের মধ্যে থাকি। আচ্ছা, গেল। এবার আসি সবশেষে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন সব থেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে বেশি প্রশ্ন আসে এমসিকিউতে। প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন রক্তরসের প্রোটিন, রক্তরসে বিদ্যমান প্রোটিন, খুবই গুরুত্বপূর্ণ প্লাজমা প্রোটিন। কত যে কাজ করে প্লাজমা প্রোটিন, কথা তুমি বলে শেষ করতে হবে। তাহলে প্লাজমা প্রোটিনের নামগুলোকে তোমাদের আমি লিখে দিই, একটু নামগুলোকে একটু জানো। অ্যালবুমিন, অ্যালবুমিন। তোমরা কারা কারা আমার কাছে কোষ রসায়ন পড়ছো? যারা যারা আমার কাছে কোষ রসায়ন পড়ছো তারা এই অ্যালবুমিনের নামটা পাইছো। যারা যারা 9-10-এ পড়ে আসছো বায়োলজি, তারাও কিন্তু এই অ্যালবুমিন নামটা পাইছো। অ্যালবিউমিন, অ্যালবিউমিন, অ্যালবিউমিনের পরে কোষ রসায়ন যারা পড়ে আসছো তারা এই নামটা পাইছো। সে নামটা কি? গ্লোবিউলিন। অ্যালবিউমিন, গ্লোবিউলিন। তারপরে কি? ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন, ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন, এবং কি প্রোথ্রম্বিন। ঠিক আছে, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে আগে গেলে, বাগে খায় না, আগে গেলে ফুল পাবে, মনে রাখার টেকনিক। আগে গেলে ফুল পাবে, অ্যালবিউমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন। আর একটা মনে রাখার টেকনিক আছে GPA5, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবিউমিন, আর 5 থেকে হচ্ছে ফিব্রিনোজেন। GPA5, GPA5। ওকে, তাহলে এই হচ্ছে রক্তরসের পরিমাণ। এখন খেয়াল করে দেখো, এই যে অ্যালবিউমিন লিখলাম, অ্যালবিউমিন, অ্যালবিউমিন, এই অ্যালবিউমিন রক্তের মধ্যে পানি ধরে রাখতে অনেক হেল্প করে। অ্যালবিউমিনের পরিমাণ যদি রক্তের মধ্যে কমে যায় তখন সারা দেহের মধ্যে পানি চলে আসে। তোমরা এটা কি খেয়াল করছো কিনা জানি না, কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা জানি না, অনেকের হাতে, পায়ে, পেটে পানি চলে আসে।
কোনো এরকম দেখছো কিনা জানি না, হাতে পায়ে পেটে অনেকের পানি চলে আসে। তো এরকম যখন হয় তখন দেখছো, হ্যাঁ, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা স্যালাইন দেয়, যে স্যালাইনটার নাম হচ্ছে অ্যালবিউমিন। স্যালাইনের মাধ্যমে কি দেওয়া হয়? স্যালাইনের মাধ্যমে অ্যালবুমিন দেওয়া হয়। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এই অ্যালবুমিনটা যখন স্যালাইনের মাধ্যমে দেওয়া হয় তখন অ্যালবুমিন কি করে? পানি টানে। অ্যালবুমিন অ্যালবুমিন এটা খুবই হাইড্রোফিলিক টাইপের। অ্যালবুমিন কেমন? অ্যালবুমিন খুবই হাইড্রোফিলিক টাইপের। ঠিক আছে, সে কি হাইড্রোফিলিক। সে কি? সে হচ্ছে হাইড্রোফিলিক টাইপের। ওকে, হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে হচ্ছে সে অন্য জায়গা থেকে পানি টেনে নেয়। তাহলে পানি টেনে তার মধ্যে নিয়ে নেয়, রক্ত সে পানি পরিমাণ বাড়ায় দেয়। তো সারা দেহের মধ্যে যখন পানি চলে আসে, তখন রোগীকে শিরা বা শিরার মাধ্যমে যখন অ্যালবুমিন ইনজেকশন দেওয়া হয় বা অ্যালবুমিন স্যালাইন দেওয়া হয়, সেই অ্যালবুমিন কি করে? অ্যাবজর্পশন প্রক্রিয়ায় অভিশ্রবণের মাধ্যমে কি করে নেয়? ওই পানিগুলাকে আবার টেনে রক্তের মধ্যে নিয়ে নেয়, তখন রক্তের পরিমাণ কমে যায়। তো এরকম কখনো দেখছো কিনা জানি না, কারো পায়ে হাতে পায়ে বেশি পানি চলে আসলে স্যালাইন দিয়ে কখনো কারো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা এটা জানাই তো। এটা একটা ক্লিনিক্যাল ফিচার, এটা ক্লিনিক্যাল কন্ডিশন, তোমাদের বলে দিলাম, জেনে রাখো। তাহলে এই হচ্ছে কথাবার্তা। তো ক্লিয়ার? ক্লিয়ার? আগে জেলে ফুল পাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 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 যে চারটা প্লাজমা প্রোটিনের নাম। আচ্ছা, গ্লোবিউলিন, এটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলিন একটু দানা দানা গোল গোল টাইপের হয়। ফিব্রিনোজেন, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রোটিন, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাজমা প্রোটিন, যেটা রক্ত জমাট বাঁধায়। এখন তোমরা বলতে পারো, ভাই আমরা তো সারা জীবন শুনলাম রক্ত জমাট বাঁধানোর কাজ কে করে? অনুচক্রিকা করে, তাই না? তোমরা বলতে পারো যে ভাই আমরা তো সারা জীবন জানলাম রক্ত জমাট বাঁধার কাজ কে করে? রক্ত জমাট বাঁধার কাজ করে হচ্ছে অনুচক্রিকা। কিন্তু তাহলে এখানে এটা কেন আসলো? তাইলে ভাইয়া কেন ফিব্রিনোজেন আসলে? দেখো, ফিব্রিনোজেন সে ফাইব্রিন নামক তন্তু তৈরি করতে পারে। ফাইব্রিন নামক তন্তু তৈরি করার মাধ্যমে জাল তৈরি করবে। কেমন কি? জাল তৈরি করতে গেলে সুতা লাগে, সেই সুতা মানে কি? ফাইবার, সেটা তৈরি হবে ফাইব্রিনোজেন থেকে। ওই জালের মধ্যে রক্ত আটকায় যাবে, তারপরে রক্তপাত বন্ধ হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে কেমন, ধরো তোমার কোনো একটা জায়গায় এতটুকু একটা ছিদ্র তৈরি হলো, কাটা। তো আমি অনেক বড় করে দেখাইছি, আসলে একটা ছোট। ধরো তোমার আঙ্গুল, ধরো তোমার আঙ্গুল, এটা তোমার আঙ্গুল, এটা তোমার আঙ্গুল। তো তোমার আঙুলে জাস্ট সাপোজ এতটুকু জায়গায় একটা কাট হইলো বা কেটে গেল বা ছিঁড়ে গেল, ওইখান থেকে ব্লিডিং শুরু হবে, রক্ত শুরু হবে। তো ফিব্রিনোজেন যে প্রোটিনটার কথা বলতেছি, সে ফাইব্রিন নামক সুতা তৈরি করবে, তন্তু। এই যে ফাইব্রিন নামক তন্তু, ফাইব্রিন নামক তন্তু দিয়ে এরকম করে পুরো জায়গাটা এরকম কি হয়ে যাবে? জালের মতো আটকে যাবে। ফাইব্রিন নামক তন্তুটা এরকম কি হয়ে যাবে? জালের মতো আটকে যাবে। ওকে, ডান। জালের মতো যখন আটকে যাবে, তখন রক্তর কণিকাগুলো ভিতর দিকে আটকা পড়ে যাবে, আর বের হয়ে আসতে পারবে না। তো রক্তরস বের হয়ে আসবে অল্প পরিমাণে। যেমন কোনো জায়গায় কেটে যাওয়ার পরে, আমরা খেয়াল করে দেখছি কিনা জানি না, কোনো জায়গায় কেটে পাওয়ার পরে কিন্তু তো পানি পানি হালকা একটা তল পদার্থের মতো বের হয়। ওটা বেসিক্যালি সিরাম। রক্তকণিকার বের হতে পারে না, কারণ যে জালটা তৈরি হয় সেই জালের যে ছিদ্র, তার থেকে রক্তকণিকা বড়, ওই জন্য রক্তকণিকা। তো এভাবে রক্ত ইয়ে হয়। এই যে ফাইবার বা সুতা, এই ফাইবারটা তৈরি হয়েছে ফাইব্রিনোজেন থেকে। তাহলে যদি প্রশ্ন আসে কোন রক্তরসের প্রোটিনটা রক্ত জমাট বাড়াইতে হেল্প করে, তাহলে এখানে প্রথমে আনসারটা চলে যাবে ফাইব্রিনোজেনে। ঠিক আছে, আর প্রথম বিনও ওই কাজে হেল্প করে। যাই হোক, প্রত্যেকটা রক্তরসেরই অনেক রকমের কাজ আছে, তো আমি একটা জানলাম আর কি আমরা।
ওকে, তাহলে আই থিঙ্ক রক্তরসে যে উপাদানগুলো আছে এগুলো সবগুলো আপনারা বুঝছেন, এখানে মনে হয় না কারো কোনো ডাউট আছে। তো রক্তরস এইটুকুই, রক্তরস থেকে আসলে আর কিরকম কিছু লাগবে না। এখন আসবেন আপনারা, সেটা হচ্ছে রক্তরসের কাজ। এখন যেটা আমরা পড়তে পারি সেটা হচ্ছে কি রক্তরসের কাজ। তো চলেন আমরা একটু মেন বইয়ে চলে যাই, একটু আমি মেন বইটা ওপেন করি। আচ্ছা দেখো, তো এখানে আমরা শুরু করি। রক্তরস বা লবণ রক্তের হালকা হালকা হলুদ বর্ণের তরল অংশ, তাহলে এটা দাগাও, বই সহ দাগায় নাও। তারপরে এতে পানির পরিমাণ 90 থেকে 92% এবং কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10%। রক্তরসে কঠিন পদার্থ বিভিন্ন জৈব জৈব উপাদান থাকবে 7 থেকে 9%, অজৈব উপাদান থাকবে 0.9% গঠিত। কয়েক ধরনের গ্যাস সহ রক্তরসে নির্মুক্ত উপাদান। আচ্ছা ঠিক আছে, আসো অজৈব বস্তু। অজৈব বস্তুর মধ্যে লিখছে অজৈব পদার্থের পরিমাণ 0.9%। এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, তামা, আয়োডিন ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা তারপর আসি জৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে প্রথমে আছে হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনের পরিমাণ 7.5%। যদি পারো পড়তে পড়ো, নাহলে দরকার নাই। কি কি আছে? এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন, প্রত্যেকটার নামই আমরা জানছি। আচ্ছা, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, প্রত্যেকটার নামই আমি কিন্তু তোমাদের বলে দিছি। অন্যান্য পদার্থের মধ্যে গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, বিভিন্ন প্রকার এনজাইম, ভিটামিন, রঞ্জক ইত্যাদি। রঞ্জকের মধ্যে বিলিরুবিন, ক্যারোটিনের কথা বলেছে, ক্যারোটিনের বর্ণ হচ্ছে কমলা। এই নেক্সট ভাবে কোলেস্টেরলের কথা বলছে, কোলেস্টেরলটাও জেনে রাখো। আচ্ছা, এখন আসে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, রক্তরসের কাজ। এটা বেশি গুরুত্বপূর্ণ। রক্তরসের কাজ রক্তের তারল্যতা রক্ষা করে। তারল্যতা রক্ষা করা মানে কি বলো? এই কাজটা গুরুত্বপূর্ণ মানে কি বলো? তারল্যতা মানে কি? রক্ত যে তরল হইছে, রক্ত যে পানির মতো হইছে, এটা কিসের কারণে হইছে? রক্ত যে তরল হইছে, রক্ত যে পানির মতো হইছে, এটা কিসের কারণে হইছে? এটা হইছে হচ্ছে রক্তরসের কারণে। তারপর কি? ভাসমান রক্তকণিকা সহ অন্যান্য দ্রবীভূত পদার্থের সর্বত্র বহন করে। তার মানে সে একটা ক্যারিয়ার। ক্যারিয়ার মানে ওই যে ওই জীবন ক্যারিয়ার না, ক্যারিয়ার মানে বাহক, এর মতো কাজ করতেছে। খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গে পরিবাহিত হয়। পরিপাকের পর খাদ্যসার আগের দিন দেখছি যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, তারপর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, দেখো মনে আছে? ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়ে রক্তগুলাকে কে নিয়ে গেছে? ক্ষুদ্রান্তকে শোষিত হয়ে খাবারগুলোকে কে নিয়ে গেছে? রক্ত নিয়ে গেছে। রক্তের কে নিয়ে গেছে? রক্তের রস নিয়ে গেছে। লোহিত রক্তকণিকার কাজ নাই এই কাজ করার, শ্বেত রক্তকণিকার পক্ষেও সম্ভব নয় এগুলো করার, অনুচক্রিকার পক্ষেও তো সম্ভব নয় এগুলো করে। কে করে এগুলো? রক্তরসই কিন্তু করে। বর্জ্য পদার্থ রেচনের জন্য বৃক্ক নিয়ে যায়, এই কথাটা তোমাদের একটু আগে বলছি। কার্বন ডাইঅক্সাইড রক্তরসের দ্রবীভূত থাকে, দরকার নাই। অল্প পরিমাণ অক্সিজেন হয়, এগুলো দরকার নেই। লোহিত কণিকা সংবদ্ধ হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্তরসে দ্রবীভূত হয়। এ দেখো, লোহিত রক্তকণিকায় যে অক্সিজেন যাবে তার আগে রক্তরসে প্রথমে অক্সিজেন আসে। হরমোন, এনজাইম, লিপিড বিভিন্ন অঙ্গে যায়। অম্লক্ষারের ভারসাম্য রক্ষা হয়। কি হয়? অম্লক্ষারের ভারসাম্য রক্ষা হয়। তারপরে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান পরিবহন করে। যে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান তার মধ্যে আছে, যেমন আমরা একটু আগে দেখছি রক্ত জমাট বাঁধার যে ফাইব্রিনোজেন, এগুলো তার মধ্যে ছিল। যকৃৎ পেশি ইত্যাদি অঙ্গে উৎপন্ন তাপ শক্তিকে সমগ্র দেহে বহন করে। তাপ শক্তিকে সমগ্র দেহে বহন করে দেহের তাপের সমতা রক্ষা করে। দেহের তাপের সমতা রক্ষা করে রক্ত। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে রক্তরসের কাজ। পারবো? রক্তরসের কাজটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাইয়া, রক্তরসের কাজটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আসো, রক্তকণিকায় যাওয়ার আগে তোমাদেরকে একটু হিমাটোপোয়েসিস প্রক্রিয়াটা দেখাইনি।
হিমাটোপোয়েসিস প্রক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। হিমাটোপোয়েসিস প্রক্রিয়া তোমাদের বইটা পরে আলোচনা করছে, বাট এটা এত বেশি গুরুত্বপূর্ণ যেটা আলোচনা প্রথমেই করতে হবে। হিমাটো হিমাটো বা হেমাটো হিমাটো বা হেমাটো পোয়েসিস পোয়েসিস হিমাটোপোয়েসিস। হিমাটো মানে রক্ত আর পোয়েসিস মানে উৎপাদন, তাহলে রক্ত উৎপাদনের পদ্ধতি। হেমাটোপোয়েসিস মানে কি? রক্ত উৎপাদনের পদ্ধতি। হেমাটোপোয়েসিস মানে কি? রক্ত উৎপাদনের পদ্ধতি। কিভাবে দেহের মতো রক্ত উৎপাদন হয়। আর রক্ত উৎপাদনের পদ্ধতি বলতে স্পেশালি আমরা রক্তকণিকাকে ইন্ডিকেট করব। স্পেশালি আমরা কাকে ইন্ডিকেট করব? রক্তকণিকাগুলোকে ইন্ডিকেট করব। ঠিক আছে, তাহলে আমার হলো হেমাটোপোয়েসিসগুলো একেবারে কিভাবে হয় সারা দেহের মধ্যে, এই প্রসেসে একটু চলে যাই। তোমাদের বই পড়াশোনা করছে, কিন্তু আমি মনে করি এটাকে আগে থেকে আলোচনা করা উচিত। এখন তোমরা কি কেউ বলতে পারবা রক্ত কোথা থেকে তৈরি হয়? ভ্রূণ অবস্থায় একরকম, প্রাপ্তবয়স্ক। তো ভ্রূণ অবস্থা আর প্রাপ্তবয়স্ক অবস্থায় যেই জায়গা থেকে, যেই সাইড থেকে রক্ত তৈরি হবেই, এরকম একটা কমন সাইডের নাম হচ্ছে অস্থিমজ্জা। এরকম একটা কমন সাইডের নাম কি? অস্থিমজ্জা। তাহলে অস্থিমজ্জা থেকে কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। তাহলে অস্থির ভিতরে মজ্জা। অস্থির ভিতরে কি? মজ্জা। এই হচ্ছে অস্থি মজ্জা। মজ্জাটা বের করব। অস্থির এখান থেকে একটু অংশ কাটলাম। ঠিক আছে, আচ্ছা। এই হচ্ছে লাল অস্থিমজ্জা। এই হচ্ছে লাল অস্থিমজ্জা। তো অস্থিমজ্জা দুই রকমের আছে। এই অস্থিমজ্জা পাঠটা তোমাদের আগেও পড়াইছি, তাই না? অস্থিমজ্জা পাঠ তোমাদের আগেও পড়াইছি না? লাল অস্থিমজ্জা, শ্বেত অস্থিমজ্জা, সাদা অস্থিমজ্জা। ঠিক আছে, অস্থিমজ্জা। তো লাল অস্থিমজ্জা আছে, শ্বেত অস্থিমজ্জা আছে, দুই রকমের অস্থিমজ্জা আছে। তাহলে আমরা এখানে পড়তেছি রেড বোন ম্যারো। আমরা পড়তেছি রেড বোন ম্যারো, লোহিত অস্থিমজ্জা। রেড বোন ম্যারো বা লোহিত অস্থিমজ্জা। তো এইখান থেকে এই লোহিত অস্থিমজ্জাতে অনেক স্টেম রেড বোন ম্যারোতে কি থাকবে? অনেক স্টেম কোষ থাকবে, স্টেম সেল। কি থাকবে? স্টেম সেল। আচ্ছা, তোমরা স্টেম সেলের নাম শুনছো না? বলো তো, স্টেম কোষের নাম শুনছো না তোমরা? স্টেম কোষ শুনছো? এমন কোষ যে অন্য যে কোনো কোষে পরিণত হইতে পারে, রাইট? যেমন ইন্টারস্টিশিয়াল কোষ ছিল আমরা হাইড্রার মধ্যে। হাইড্রার মধ্যে আমরা কি পড়ছি? ইন্টারস্টিশিয়াল কোষ পড়ছি। তাহলে এটা হচ্ছে স্টেম কোষ। এটা হচ্ছে একটা স্টেম কোষ। এটা একটা স্টেম কোষ যে সুন্দরভাবে পরিবর্তিত হয়ে যে কোনো কোষে পরিণত হওয়ার ক্ষমতা তার রাখে।
ঠিক আছে? আচ্ছা, তখন এই স্টেম কোষটাই এখন আস্তে আস্তে প্রয়োজন ভেদে, প্রয়োজনটা কি, ধরো তোমার শরীরের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, তোমার শরীরের রক্তের মধ্যে কি, আমি তোমাদের ক্ষেত্রে বোঝাচ্ছি যে কীভাবে কাজ করে ব্যাপারটা। তোমার শরীরের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, কে বুঝতেছে, ব্রেন ক্যালকুলেশন করে দেখছে শরীরের মধ্যে বিভিন্ন রকমের ডিফিকাল্টিস তৈরি হয়েছে, যার ফলে বোঝা গেল যে অক্সিজেনের পরিমাণ কম। অক্সিজেনের পরিমাণ কেন কম কেন কম কেন কম? তোমার কি শ্বাসকষ্ট আছে? না, শ্বাসকষ্ট নাই। অন্য কোনো প্রবলেম আছে? না, অন্য কোনো প্রবলেম নাই। দেহের মধ্যে রক্ত শূন্যতা আছে? হ্যাঁ, এখানে পরিমাণ কমে গেছে। তাহলে এটার পিছনে রিজন কি? এটার পিছনে রিজন হচ্ছে লো আরবিসি। কারণ ভাইয়ারা মনে রাখবা, অক্সিজেন পরিবহন করার কাজটা কে করে? যদি আমি বলি লোহিত রক্তকণিকার প্রধান একটি কাজ দেখাও, লোহিত রক্তকণিকার সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ দেখাও, লোহিত রক্তকণিকার সব থেকে বড় একটি কাজ দেখাও, তাহলে এখানে কোন ব্যাপারটা আসবে বলো? তাহলে এখানে আসবে অক্সিজেন পরিবহন। কি আসবে? অক্সিজেন পরিবহন। তাহলে লো আরবিসি। তাহলে এই সিগন্যালটা এখন কোথায় চলে যাবে? এই সিগন্যালটা এখন চলে যাবে, কি গেলাম বলো তো এটা? এই সিগন্যালটা কোথায় চলে যাবে? বৃক্কে বা কিডনিতে চলে যাবে, বৃক্ক বা কিডনিতে চলে যাবে। বৃক্ক বা কিডনিতে চলে যাবে। ঠিক আছে? বৃক্ক বা কিডনিতে চলে যাবে। তো এই সিগন্যাল যখন কিডনিতে কেন গেল? কারণ কিডনিতে কেন গেল, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রক্ত কম, সিগন্যাল কিডনিতে যাইতে কেন হবে? রক্ত কম, তাহলে এই সিগন্যালটা কিডনিতে যাইতে কেন হবে? কারণ কিডনি থেকে একটা হরমোন তৈরি হয়, কিডনি থেকে একটা হরমোন তৈরি হয়, কই লিখবো, একটা হরমোন তৈরি হয়, যে হরমোনের নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। ইরাইথ্রোপোয়েটিন। ইরাইথ্রোপোয়েটিন, ইরাইথ্রো মানে লাল, রক্তকণিকা, পোয়েটিন মানে উৎপন্নকারী, পোয়েসিস মানে উৎপন্ন, যে পোয়েসিস শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন। তাহলে ইরাইথ্রোপোয়েটিন মানে হচ্ছে এমন একটা হরমোন যে লোহিত রক্তকণিকা তৈরি করে, সেই ইরাইথ্রোপোয়েটিন তৈরি করবে। এই ইরাইথ্রোপোয়েটিন এখন যে কাজ করবে রেড বোন ম্যারো ও লাল অস্থিমজ্জায়, ইরাইথ্রোপোয়েটিন যে এখন কাজ করবে রেড বোন ম্যারো বা লাল অস্থিমজ্জায়, রেড বোন ম্যারো বাকি লাল অস্থিমজ্জায় কাজ করবে। আচ্ছা, কাজ করে সে এখন কোন প্রসেস শুরু করবে? পোয়েসিস শুরু করবে। পোয়েসিস, সে এখন কি শুরু করবে? ইরাইথ্রোপোয়েসিস শুরু করবে। ইরাইথ্রোপোয়েসিস শুরু করবে। ওকে, ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়া শুরু করবে। তো ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়া শুরু করলে তখন কি হবে? তখন এই যে স্টেম সেলটা যেটা বন অস্থিমজ্জায় আছে, সে অস্থিমজ্জা এখন লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়ায় দিবে। অর্থাৎ অস্থিমজ্জার যে স্টেম কোষটা আছে, সে এখন লোহিত রক্তকণিকা তৈরি করা শুরু করবে। কথাটা কি আমার বুঝছো? প্রসেসটা বুঝছো কিনা বলো? তাহলে কোনো কারণে তোমার শরীরে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, কিডনিতে কি ইরাইথ্রোপোয়েটিন হরমোন এসে অস্থিমজ্জায় যাবে, অস্থিমজ্জাকে বলবে, অস্থিমজ্জা তোমার যে স্টেম কোষ আছে তাকে বলো দ্রুত রূপান্তরিত হয়ে লোহিত রক্তকণিকায় হইতে, কারণ আমার লোহিত রক্তকণিকা অনেক বেশি পরিমাণে দরকার। এবং যার ফলে এইখান থেকে তৈরি হবে একটা কোষ, যার নাম হবে অ্যারিথ্রোবাস্ট বা ইরিথ্রোবাস্ট। এর নাম হবে ইরাইথ্রোবাস্ট বা ইরিথ্রোব্লাস্ট। কি তৈরি হইলো? ইরিথ্রোব্লাস্ট। এই হচ্ছে ইরিথ্রোব্লাস্ট। এবং দেখো এখানে কিন্তু নিউক্লিয়াস আছে, আমরা কিন্তু নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। মনে রাখবেন মাই ডিয়ার স্টুডেন্টস, যেখানে ব্লাস্ট শব্দটা পাবেন, কি ব্লাস্ট, যেখানে ব্লাস্ট শব্দটা পাবেন
মনে রাখবেন এটা হচ্ছে অপরিণতকে ইন্ডিকেট করতেছে। যেখানে ব্লাস্ট শব্দটা পাবেন মনে রাখবেন এখানে কি অপরিণত শব্দগুলো, তাহলে ইরিথ্রোব্লাস্ট তার মানে কি সে এখন একটা অপরিণত অবস্থায় আছে, অপরিণত লোহিত রক্তকণিকায় আছে। এইখান থেকে নিউক্লিয়াসটা বের হয়ে যাবে, ইরিথ্রোব্লাস্ট থেকে নিউক্লিয়াসটা সরে যাবে। এই নিউক্লিয়াসটা কেন সরে যায় এই নিয়ে বহুত কথা আছে। বলা হয়ে থাকে যে স্তন্যপায়ীদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ এত বেশি বেড়ে যায়, হিমোগ্লোবিনের পরিমাণ এত বেশি বেড়ে যায়। ও দাঁড়াও, এই পেন্টিংটার খবর কি? তাহলে কি বললাম, যার কারণে তখন লোহিত রক্তকণিকার নিউক্লিয়াসটাকে সরিয়ে দিতে হয়। ওকে, এবং তখন এই গঠনটা এরকম দ্বিঅবতল চাকতির মতো হয়ে যায়, দ্বিঅবতল চাকতির মতো হয়ে যায়, এবং এটাই হয় আরবিসি, রেড ব্লাড কর্পাসল বা ইরাইথ্রোসাইট। এটাই হয়ে যায় আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বা ইরাইথ্রোসাইট। ওকে, ডান। তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার প্রসেস আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ইরাইথ্রোপোয়েসিস শিখে গেলাম। এই যে প্রসেসটা শিখলাম এটাই হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস, লোহিত রক্তকণিকা তৈরি করার পদ্ধতি। ইরাইথ্রোপোয়েসিস বা লোহিত রক্তকণিকা তৈরি করার পদ্ধতি গেল। এবার আমরা লিউকোপোয়েসিস দেখবো বা শ্বেত রক্তকণিকা তৈরি করার পদ্ধতি দেখবো। ওকে, এবার আমরা দেখবো লিউকোপোয়েসিস। কি দেখবো আমরা? লিউকোপোয়েসিস, লিউকোপোয়েসিস। ওকে, ধরো তোমার দেহে তুমি দেখতে পারো আর না পারো, তুমি দেখতে পারো আর না পারো, সারাক্ষণ তোমার দেহের মধ্যে বিভিন্ন রকমের জীবাণু আনাগোনা করতেছে। সারাক্ষণ ফুল টাইম তোমার দেহের মধ্যে বিভিন্ন রকমের জীবাণু আপ ডাউন আনাগোনা করতেছে।
তুমি দেখো আর না দেখো। তো সেই জীবাণুর বিরুদ্ধে তোমাকে কে হেল্প করতেছে বাঁচানোর জন্য? শ্বেত রক্তকণিকা। তোমাদের প্রথম দিন যখন স্লাইডে দেখাইছিলাম তখন তোমরা হয়তো বা খেয়াল করছিলা, ছোট ছোট সাদা 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 দেখা যায়। শ্বেত রক্তকণিকা তোমাকে সেখানে হেল্প করতেছে। এখন কোনো একটা কারণে তোমার দেহের মধ্যে অনেক বেশি পরিমাণে জীবাণু ঢুকে গেল, অনেক বেশি পরিমাণে জীবাণু তোমার দেহের মধ্যে ঢুকছে। সর্দি, জ্বর, ফ্লু, ভাইরাল অ্যাটাক, ব্যাকটেরিয়াল অ্যাটাক, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, অনেক কারণেই হতে পারে এই অ্যাটাকগুলো, কারণ কোনো কারণে বেড়ে গেছে অ্যাটাকটা। এখন তুমি কি করবা? তোমার দেহ কি করবে? তোমার দেহ তখন, ওফো এখানে কাটলো কেমনে, আচ্ছা, তোমার দেহ তখন কি করবে? এই যে স্টেম সেলটা তৈরি হয়েছিল, এই স্টেম সেলকে বলবে যে দেহের মধ্যে জীবাণু অনেক বেড়ে গেছে, জীবাণুগুলোকে মারতে হবে। জীবাণু মনে হয় দায়িত্ব পালন কে করে? শ্বেত রক্তকণিকা করে। লাগা শ্বেত রক্তকণিকা, বেশি বেশি করে তৈরি কর শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা আবার অনেক রকমের আছে। শ্বেত রক্তকণিকা আবার অনেক রকমের আছে। কয় রকমের? প্রথমত 2 রকমের, দানাদার আর অদানাদার। এগুলোর ভিতরে ঢুকলে আবার 5 রকমের, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট, 5 রকমের। তো প্রথমে প্রথমে চেষ্টা করা হবে যে নিউট্রোফিল দিয়ে স্বাভাবিকভাবে মানতে। তো এই জন্যে শ্বেত রক্তকণিকাগুলো শিফট হবে এমনভাবে তৈরি করবে, শিফট হবে এমনভাবে তৈরি করবে মায়ালোব্লাস্ট। প্রথমে তৈরি করবে মায়ালোব্লাস্ট। মায়ালোব্লাস্ট, ব্লাস্ট মানেই অপরিণত রক্তকণিকা, ব্লাস্ট মানে অপরিণত শ্বেত রক্তকণিকা, মায়ালোব্লাস্ট। মায়ালোব্লাস্ট মায়ালোব্লাস্ট কি করবে? নিউট্রোফিল তৈরি করবে। কি করবে? এটা শ্বেত রক্তকণিকা, যার নাম হচ্ছে নিউট্রোফিল, এবং সেটা দানাদার শ্বেত রক্তকণিকা। দানাদার কারণ কি? তার নিউক্লিয়াসগুলা খন্ড খন্ড। মনে রাখবা শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে, শ্বেত রক্ত নিউক্লিয়াস থাকবে। তাহলে এই হচ্ছে নাম হচ্ছে নিউট্রোফিল। এর নাম কি? নিউট্রোফিল। সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে? জীবাণুকে ভক্ষণ করে। কি ওইখানে নিউক্লিয়াস কেন লিখছেন? ও নিউক্লিয়াস বের হয়ে গেছে দেখানোর জন্য যে এখানে নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসটা বের হয়ে চলে গেছে, হয়তো তোমাকে নিউক্লিয়াস নাই। মায়োলোব্লাস্ট তৈরি করলো, মায়োলোব্লাস্ট। ঠিক আছে, মায়োলোব্লাস্ট থেকে কি তৈরি হলো? নিউট্রোফিল তৈরি হলো, যে কিনা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করবে। এখন নিউট্রোফিল একা পারতেছে না, তার সাথে আরেকটা সঙ্গী লাগবে যে তার থেকে বেশি অ্যাগ্রেসিভ, এবং রক্ত জীবাণুগুলো রক্তের মধ্যে না টিস্যুর মধ্যে চলে গেছে, টিস্যুর মধ্যে ঢুকে জীবাণুকে মারতে হবে, অর্থাৎ ম্যাক্রোফেজ বানাইতে হবে। তখন তখন আমাদের এই শ্বেত রক্তকণিকা আরও বেশি ভায়োলেন্ট হয়ে যাবে, এটা আরও বেশি ভায়োলেন্ট হয়ে এবার সে তৈরি করবে মোনোব্লাস্ট। এবার সে তৈরি করবে মোনোব্লাস্ট। মোনোব্লাস্ট মোনোব্লাস্ট এবং এই মোনোব্লাস্ট থেকে তৈরি হবে মোনোসাইট। মোনোব্লাস্ট থেকে তৈরি হবে মোনোসাইট নামক অদানাদার শ্বেত রক্তকণিকা। এখানে কোনো দানা নাই। দানা মানে কি? নিউক্লিয়াসটা খণ্ডিত হয় নাই, বৃক্কাকার একটা খণ্ডই আছে, একটাই নিউক্লিয়াস আছে, কোনো খণ্ড হয় নাই। তৈরি করলো মোনোব্লাস্ট। তৈরি করলো কি? মোনোব্লাস্ট। তৈরি করলো কি? মোনোব্লাস্ট। কি তৈরি করলো? মোনোব্লাস্ট তৈরি করলো। আচ্ছা, এই মোনোব্লাস্টটাই টিস্যুতে যখন চলে যাবে তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। ফাইন। এখন হঠাৎ করে জীবাণু অনেক বেশি বেড়ে গেছে, নিউট্রোফিল, মোনোসাইট কোনোটাই হেল্প করতে পারতেছে না। এখন তোমার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে হবে। সরি, মোনোসাইট, সাইট হবে। এখন তোমার দেহে কি তৈরি করতে হবে? অ্যান্টিবডি তৈরি করতে হবে। অ্যান্টিবডি কি তৈরি করতে হবে? অ্যান্টিবডি তৈরি করতে হবে। অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। অ্যান্টিবডি কে তৈরি করে? লিম্ফোসাইট। তাহলে এখান থেকে তৈরি হবে লিম্ফোব্লাস্ট। লিম্ফোব্লাস্ট, এবং সেও কিন্তু দানাদার নয়, সেও হচ্ছে অদানাদার। নাম হলো লিম্ফোব্লাস্ট।
লিম্ফোব্লাস্ট। লিম্ফোব্লাস্ট থেকে তৈরি হবে লিম্ফোসাইট। লিম্ফোব্লাস্ট থেকে কি তৈরি হবে? লিম্ফোসাইট তৈরি হবে। কি তৈরি হবে? লিম্ফোসাইট তৈরি হবে। এবং সেও কিন্তু অদানাদা শ্বেত রক্তকণিকা, তারও দানা নেই। তৈরি হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইট। এখন বলতে পারো ভাইয়া মায়োলোব্লাস্ট কি একা একা থাকবে, তার কি আর কিছু তৈরি করা হবে না? হ্যাঁ হবে। মায়োলোব্লাস্ট তোমার দেহের মধ্যে যখন কৃমি বা অ্যালার্জি লার্ভা প্রবেশ করবে, সেটাকে প্রতিহত করার জন্য সে তৈরি করবে ইউসিনোফিল নামক শ্বেত রক্তকণিকা। কি তৈরি করবে? ইউসিনোফিল নামক শ্বেত রক্তকণিকা। যে ইউসিনোফিল দানা দেয়, দেখো নিউক্লিয়াস গুলো খন্ড খন্ড। যে ইউসিনোফিল সেটা দানাদার শ্বেত রক্তকণিকা। এবং সে কি করে? সে কৃমির লার্ভা ধ্বংস করে, অ্যালার্জি প্রতিরোধ করে। কোনো জায়গায় কেটে গেলে বেসোফিল নামক একটা শ্বেত রক্তকণিকার প্রয়োজন পড়ে, বেসোফিল। এবং সেও কিন্তু কি হবে? দানাদার হবে। সেও কি হবে? দানাদার হবে। এরকম দানাদার নিউক্লিয়াস, খন্ড 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 দানাদার নিউক্লিয়াস। এর নাম হচ্ছে বেসোফিল। বেসোফিল কি করে? দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। রক্ত জমাট কোনো জায়গায় কেটে গেলে বাঁধলে ভালো, কোনো সমস্যা নাই। কোনো জায়গায় কেটে গেছে রক্ত জমাট ভালো, কোনো জায়গায় কাট নাই, শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধলে সমস্যা, কারণ বেসোফিল সেটাকে হেল্প করে। বেসোফিল কি করে? হেপারিন তৈরি করে, হেপারিন দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ঠিক আছে, তাহলে এইগুলো শ্বেত রক্তকণিকা। এখন খেয়াল করো, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই তিন ফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই যে তিন, এই যে PHIL, এই যে তিন ফিল, নামের মধ্যে আছে কি ফিল। তুমি কখন কোনো কিছু ফিল করতে পারবা বলো তো? তুমি কখন কোনো কিছু ফিল করতে পারবা বলো? তুমি কোনো কিছু ফিল করতে চাইলে কখন পারবা? যখন কোনো জায়গায় কোনো কিছু যখন দানা দানা থাকে, মুখের মধ্যে যখন কোনো ফুসুরি ওঠে, বিচি ওঠে, তখন কিন্তু আমরা এটা ফিল করতে পারি, তাই না? মুখের মধ্যে ফুসুরির মতো উঠে, বিচির মতো ফিল করতে পারি। তাহলে কোনো জায়গায় দানা থাকলে তখন তুমি এটা ফিল করতে পারবা। কোনো জায়গায় দানা থাকে তখন এটা ফিল করা যায়। লিখতে প্রবলেম হচ্ছে কেন? তখন এটা কি করা যায়? ফিল করা যায়, বোঝা যায়। একটু একটা মিনিট। তাহলে এই ফিল থাকবে দানাদার শ্বেত রক্তকণিকায়, দানাদার শ্বেত রক্তকণিকায়। আর বাকিগুলো অদানাদার শ্বেত রক্তকণিকা, বাকিগুলো অদানাদার শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, মনোসাইট আর লিম্ফোসাইট হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। গেল। সব শেষে এই যে যেই পিচ্চি, পিচ্চি শ্বেত রক্ত, পিচ্চি আগে যেটা ছিল আগে থেকে, পিচ্চি বলতে আমি কারে বুঝেছি তারাও দেখাই। এই যে এ স্টেম সেল। এখন স্টেম সেলের তৈরি করার, এখন সে কি করবে? স্টেম সেলটা এখন আকৃতিতে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তার নিউক্লিয়াসটা অনেক বড় হয়ে যাবে। নিউক্লিয়াসটা আকৃতিতে কি হয়ে যাবে? অনেক বড় হয়ে যাবে। তাহলে বড় নিউক্লিয়াস, তাহলে মেগা মানে বড়, নিউক্লিয়াস বড়, নিউক্লিয়াস মানে ক্যারিও। কেন ক্যারিও মানে কি বলো? ক্যারিও মানে কি বলো? ক্যারিও, ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে মেগা ক্যারিও সাইট, মেগা ক্যারিওসাইট তৈরি করবে। অর্থাৎ এমন একটা কোষ তৈরি করবে যার নিউক্লিয়াসগুলো আকারে অনেক বড়। এবং এই মেগা ক্যারিওসাইটটাই খণ্ডতে হয়ে যাবে, খণ্ডিত হয়ে যাবে। এখন সে আর পরিণত হবে না, সে খণ্ডিত হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। এবং খণ্ড 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 হয়ে খণ্ড 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 হয়ে খণ্ড 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 হয়ে সে তৈরি করবে অণুচক্রিকা। খণ্ড 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 হয়ে তৈরি করবে অণুচক্রিকা। তাহলে অণুচক্রিকার কি তাহলে নিউক্লিয়াস আছে? কি বলো, তোমাদের কি মনে হয়? অণুচক্রিকার কি নিউক্লিয়াস আছে?
না, অনুচক্রিকায় কোনো নিউক্লিয়াস নাই। অনুচক্রিকায় কোনো কি নাই? অনুচক্রিকায় কোনো নিউক্লিয়াস নাই। কারণ অনুচক্রিকা তো কিভাবে তৈরি হয়েছে? অনুচক্রিকা তো খণ্ড 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 খণ্ডিত খণ্ডিত অংশ দিয়ে তৈরি হয়েছে। এই জন্য তার মধ্যে কি নাই? কি নাই? তার মধ্যে কোনো নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস আমরা পাবো না। ইজ ইট ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, তাহলে এই হচ্ছে কিসের পদ্ধতি? এই হচ্ছে হিমাটোপোয়েসিস পদ্ধতি। এইটা আমরা যেটা পড়ছি এটা হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস। এটা যেটা পড়ছি এটা লিউকোপোয়েসিস। লিউকো মানে কি? শ্বেত রক্তকণিকা। আর এটা যেটা পড়ছি এটাকে বলে থ্রোম্বোপোয়েসিস। অনুচক্রিকাকে আরেক নামে ডাকা হয় থ্রোম্বোসাইট নামে। কি নামে? থ্রোম্বোসাইট নামে। থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট মানে অনুচক্রিকা তৈরি করার যে প্রক্রিয়া ওটাকে আমরা বলবো থ্রোম্বোপোয়েসিস। ওকে ওকে, ঠিক আছে। রমজানের মাস, কষ্ট আর দিব না আপনাদেরকে, কষ্ট দিব না। ক্লাস আমরা এখানেই শেষ করব। থ্যাংক ইউ। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরশুদিন বিকাল 3টায়, এবং আমরা লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা পড়বো। ওই দিন আমরা লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা পড়বো। তাহলে আজকে আমাদের ক্লাস দুই থাকতেছে রক্তকণিকা। আমরা অল্প একটু জানলাম, রক্তরস এবং রক্তকণিকা তৈরি করা পদ্ধতি জানলাম। ওকে, ভাইয়া গাজী আজমল স্যারের বইয়ের পাশাপাশি আলিম স্যারেরটা কেন? আলিম স্যার আর নুরি পাঠক তাহলে হবে।